গত ৩-৪ মাসে আমার এই চ্যানেলে আমি ৩টি রাজনৈতিক পূর্বাভাস দিয়েছিলাম। ৩টির মধ্যে ২.৫টি সত্য হয়েছে, 2টো পুরো মিলেছে। তার প্রথমটি পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের আগাম ফল। যখন ভারতের এবং এই রাজ্যের নির্বাচন সমীক্ষা বিশারদরা, যেসব সংবাদ মাধ্যম এবং ভোট বিশেষজ্ঞরা যখন মমতার বিরাট বিজয়ের পূর্বাভাস দিচ্ছিলেন, তখন আমি বলেছিলাম বিজেপি 190+ আসন পাবে, তাই পেয়েছে। আমি এই পূর্বাভাস দিয়েছিলাম যখন সবেমাত্র এসআইআর শুরু হতে চলেছে, তখনও শুরু হয়নি পশ্চিমবঙ্গে তখন। কারণ আমি জানতাম জানতাম যে বিহারের ফল এবং এসআইআরের ফল পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ফেলতে পারে। আমার দ্বিতীয় পূর্বাভাস ছিল মমতা হেরে গিয়েও পদ ছাড়বেন না, কারণ আমি জানতাম মমতার যা মানসিক গঠন, তাতে ক্ষমতার বাইরে গেলে তিনি মরে যাবেন। এই পরাজয় তিনি মানবেন না, ফলে পদও ছাড়বেন না। এ দুটো আমার মিলে যাওয়া পূর্বাভাস। আর আধখানা মিলেছে সেটা হলো, আমি বলেছিলাম ভোটে হেরে গেলে তার বেঁচে থাকার ইচ্ছাটা চলে যাবে। এমন হতে পারে তিনি নবান্নের 14 তলা থেকে ঝাঁপ দেবেন। সেটা হয়নি এজন্য যে 4 মে ফল প্রকাশের পর নবান্নে ওঠার সুযোগ আর পাননি তিনি। আর না উঠতে পারলে ঝাঁপ দেবেন কি করে? সুতরাং শুনেছি আমার পূর্বাভাসের খবরটি তখনও পর্যন্ত ভাবী মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার এই পূর্বাভাস পৌঁছে দিয়েছিলেন আমার এক দর্শক। তারপর ঠিক হয় তৃণমূল মন্ত্রীদের প্রবেশ নবান্নে নিষিদ্ধ, কারণ তারা ফাইল চুরি করতে পারেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীও আর নবান্ন মুখ হননি, লাভ দেওয়াও হয়নি তার। এজন্যই বলেছি 2.5খানা পূর্বাভাস আমার সত্যি। আর তার জন্য এবারের এই 2026-এর এই জুলাই মাসে যে আন্দোলনে এখন সারা দেশ উত্তপ্ত, এই আন্দোলনের তীব্রতা দেখে অনেকেই জানতে চাইছেন, দাদা ভারত কি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো হয়ে যাবে? মোদী সরকারের পতন কি অনিবার্য? নাকি আন্দোলনের তীব্রতায় ভয় পেয়ে ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে বিদায় দিয়ে মোদী আপাতত এই যাত্রা বাঁচবেন? আমার বাংলাদেশের বহু বন্ধু এরই মধ্যে দেখতে পাচ্ছেন মোদী সরকার চলে যাচ্ছে, বিজেপির পতন হচ্ছে, কিন্তু যখন তাদের পাল্টে জিজ্ঞেস করছি, আরে বাবা মোদী না হয় চলে যাচ্ছে তোমরা বলছো, তা মোদী গেলে আসছেটা কে? সেটা কিছু ভেবেছো? তখন কোনো উত্তর কেউ দিতে পারছেন না। এই আলোচনায় প্রশ্ন 3টি। 1, ধর্মেন্দ্র প্রধান কি যাচ্ছেন চলে? 2, নরেন্দ্র মোদীর সরকার কি চলে যাচ্ছে? এবং 3, নরেন্দ্র মোদীর সরকার চলে গেলে কোন সরকার আসছে? আসুন এক এক করে 3টি প্রশ্নের উত্তরে যাই। প্রথমেই বলি, ঠিকই অবস্থা খুব খারাপ। ছাত্রদের জমায়েত আর শুধু ছাত্রদের নেই, অবশ্য প্রথম থেকেই এটা ছাত্রদের ছিল না, আমি এটা বিশ্বাস করি। সরকার বিরোধী সমস্ত শক্তিগুলো, তার মধ্যে দেশীয় আছে বিদেশিও আছে, এরা এখন একজোট হয়ে ছাত্রদের পিছনে, একেবারে বাংলাদেশের মতো। হয়তো হিংসা বাংলাদেশের মতো সেভাবে ছড়ায়নি, কিন্তু 24-এর ঢাকা আর 26-এর দিল্লির মধ্যে অনেক জায়গায় মিল দেখা যাচ্ছে, বিশেষত আন্দোলনে। এবং আন্দোলন শুধু দিল্লিতে আবদ্ধ নয়, ক্রমশ ছড়িয়ে পড়েছে রাজ্যে রাজ্যে, বিশেষ করে যেসব রাজ্যে বিজেপির সরকার। ব্যতিক্রম এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ, ইউপি এবং অসম, এর সঙ্গে আরও 2-1টা রাজ্য। 3 রাজ্যের এই মুখ্যমন্ত্রী 3 জন, তারা বড় জবরদস্ত। সেটা আন্দোলন এই রাজ্যগুলোতে, এই 3টি রাজ্যে না ছড়িয়ে পড়ার বড় একটা কারণ। আন্দোলন বন্ধ করার সবচেয়ে বড় শর্ত আন্দোলনকারীরা দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে হটাতে হবে। কিন্তু সরকারের তেবর দেখে স্পষ্ট যে ধর্মেন্দ্র প্রধান যাচ্ছেন না, তিনি থাকছেন, সরকার তাকে হটাবে না।
সরকার কেন এত অনড় কেন? একটা মানুষকে হোটেলে যদি আন্দোলন বন্ধ হয়, শান্তি ফিরে আসে, তখন সরকার কেন সেই দাবি মানছে না? এটাই তো দাবি মানা উচিত। কেন সরকার প্রতিজ্ঞা করেছে যে আন্দোলন যতই হোক না কেন, যতই ছড়িয়ে পড়ুক, এখনই ধর্মেন্দ্র প্রধানকে সরানো হবে না, বরং যত বেশি তার পদত্যাগের দাবি উঠছে, বিজেপি নেতৃত্ব তত বেশি তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন, কেন? ধর্মেন্দ্র প্রধান কি বিজেপির কাছে একেবারে অপরিহার্য মুখ, নাকি তাকে সরানো মানে আন্দোলনের কাছে নরেন্দ্র মোদী সরকারের আত্মসমর্পণ, নাকি এর পেছনে আছে আরও গভীর এক রাজনৈতিক দর্শন? কি সেই রাজনৈতিক দর্শন? সম্ভবত বিজেপির দর্শন হলো, নরেন্দ্র মোদীর দর্শন হলো, রাস্তায় ভিড় করে, সামাজিক মাধ্যমে ঝড় তুলে কিংবা বিরোধীদের দ্বারা চাপ সৃষ্টি করে মোদী সরকারের মন্ত্রীকে নির্বাসন দেয়া যাবে না। আজকের আলোচনায় আমরা শুধু ধর্মেন্দ্র প্রধানের ভবিষ্যৎ বিচার করব না, আমরা দেখব স্বাধীন ভারতের রাজনীতিতে নৈতিক দায়, এই দায়ের কথা আবার অনেকে বলছেন, তার উদাহরণ দিচ্ছেন। আসবো সেই প্রসঙ্গে। নৈতিক দায়, প্রশাসনিক দায় এবং রাজনৈতিক দায়, এই তিনটির অর্থ কিভাবে বদলে গেছে। এক সময় রেল দুর্ঘটনার পরে লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেছিলেন। 1999 সালে আবার ভয়াবহ গাইসাল রেল দুর্ঘটনার পর রেলমন্ত্রী নীতিশ কুমার তার পদ ছেড়েছিলেন। আবার 2G স্পেকট্রাম বিতর্কে প্রবল রাজনৈতিক চাপে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল ইউপিএ সরকারের টেলিকম মন্ত্রী রাজাকে। তাহলে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং ছাত্রদের আন্দোলনের, এত বড় আন্দোলনের পরেও ধর্মেন্দ্র প্রধান কেন থেকে যাবেন? কেন তাকে রাখার জন্য এত চেষ্টা? এই প্রশ্নের উত্তর শুধু একজন মন্ত্রীর মধ্যে নেই, এর উত্তর লুকিয়ে আছে বিজেপির দর্শন, তার ক্ষমতা পরিচালনার চরিত্রে। সেটা কি রকম? বর্তমান আন্দোলনের তাৎক্ষণিক কেন্দ্রবিন্দু হলো প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট। এই নিটে অনিয়ম, বিশেষত মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের অভিযোগ। প্রতিবেদন অনুযায়ী পরীক্ষাটিতে 22 লক্ষেরও বেশি পরীক্ষার্থী ছিল। পরীক্ষা বাতিল হওয়ায় শুধু একটি পরীক্ষার সময়সূচি বদলায়নি, বহু ছাত্রের দীর্ঘ প্রস্তুতি, অর্থ ব্যয়, মানসিক স্থিতি এগুলো ভেঙে পড়েছে। এই ক্ষোভের সঙ্গে আরও কয়েকটি পুরনো ক্ষোভ যুক্ত হয়েছে, যেমন চাকরির পরীক্ষা বারবার পিছিয়ে যাওয়া, বিভিন্ন রাজ্যে প্রশ্নপত্র ফাঁস। মনে রাখবেন, এই ফাঁসের মধ্যে আবার বিজেপির রাজ্যগুলো ছাড়াও কিন্তু অন্যদের রাজ্যও রয়েছে যারা এই আন্দোলনের পেছনে। এরপরে কোচিং ক্লাস নির্ভর শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা এবং শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সংকট, সবগুলো একসাথে মিলে আছে। ফলে এটি আর শুধু একটি পরীক্ষা নিয়ে প্রতিবাদ নেই, এটি হয়ে উঠেছে শিক্ষা ব্যবস্থা, নিয়োগ ব্যবস্থা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক বৃহত্তর যুব অসন্তোষ। আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে তথাকথিত ককরোচ আন্দোলন বা ককরোচ জনতা পার্টি। আন্দোলনকারী ককরোচরা তাদের নিজেদের নাম দিয়েছে ককরোচ। অবমাননাকর অভিধা নিজেদের রাজনৈতিক পরিচয়ে পরিণত করেছেন। এর মধ্যে রয়েছে একটা তীব্র শ্লেষ বা ব্যঙ্গ। এই আন্দোলনের সমর্থনে সোনাম ওয়াংচুক অনশনে নেমেছেন এবং তার হাসপাতালে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে, যদিও সেটা আবার হাইকোর্টের অর্ডারই হয়েছে, তাহলে নতুন বিতর্ক তৈরি হচ্ছে। তো বিতর্ক তৈরি তো হবেই, একটা আন্দোলনে তো বিতর্ক তৈরি হবেই। এবং বিভিন্ন শহরে বিক্ষোভ এবং আটক হওয়ার খবরও এসেছে। রাহুল গান্ধী, তার দল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, এমনকি তামিলনাড়ুর যে স্ট্যালিনের পার্টি ডিএমকে, মোটামুটি সমস্ত বিরোধী দলগুলো তারাও করেছে কি, রাস্তায় নেমে গেছে এবং ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার দাবি তুলেছেন। প্রধানমন্ত্রীর বাসভবন অবরোধ হয়েছে কংগ্রেসের নেতৃত্বে। অর্থাৎ বর্তমান আন্দোলনে বাস্তব ছাত্র অসন্তোষ আছে, আবার বিরোধী দলগুলোর রাজনৈতিক সুযোগ সন্ধানও আছে। আন্তর্জাতিক শক্তি বা ডিপ স্টেটের
জড়িত থাকার সম্ভাবনাও আছে। বিজেপি জানে আন্দোলনকে পুরোপুরি বিরোধীদের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলে মানুষের ক্ষোভ আরও বাড়বে। আবার আন্দোলনের দাবি মেনে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিলে বিরোধীরা বলবে সরকার পরাজিত হয়েছে। আর এই দ্বন্দ্বের মধ্যেই ধর্মেন্দ্র প্রধানের ভবিষ্যৎ নির্ধারিত হবে। মন্ত্রীর পদত্যাগ এটা আইনি বাধ্যবাধকতা না রাজনৈতিক রীতি? ভারতে কোনো প্রশ্নপত্র ফাঁস হলে শিক্ষামন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে, সংবিধানে এমন কোনো বিধান নেই। এবং প্রশ্নপত্র ফাঁস যে শুধু ভারতে হয় তা নয়, ইউরোপ আমেরিকার মতো দেশের বড় বড় প্রশ্নপত্র সেখানেও ফাঁস হয়েছে, কিন্তু সেখানে শিক্ষামন্ত্রী কিংবা পদত্যাগের কোনো নিয়ম নেই। এমনকি যেসব সংস্থার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাদের প্রধান পদে যারা বসে আছেন তারাও পদত্যাগ করেননি। তাদের ওখানে মূল প্রশ্ন পদত্যাগ কেন, প্রশ্নপত্র ফাঁস হলো সেগুলো দেখা, সেই জায়গাগুলো ধরা, যারা ফাঁস করেছে তাদেরকে আইনের মুখে নিয়ে আসা। পদত্যাগ করলে কোনো কিছু হয় না, এটা তাদের নিয়ম। কিন্তু ভারতের আবার অন্যরকম। মন্ত্রী পদে থাকবেন কি থাকবেন না একটা কেলেঙ্কারির পর সেটা একটা বড় জিনিস, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্ত। সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ, কিন্তু নির্দিষ্ট কোনো বিভাগের প্রশাসনিক ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী নৈতিক দায় নেবেন কি না সেটি মূলত একটি সাংবিধানিক রীতির প্রশ্ন। আইন তাকে বাধ্য করে না, আবার রাজনৈতিক সংস্কৃতি তাকে বাধ্য করতে পারে, জনমত তাকে বাধ্য করতে পারে, প্রধানমন্ত্রী তাকে বাধ্য করতে পারেন। আমাদের ভারতে এর সব কটার উদাহরণ আছে। কিন্তু বর্তমান ভারতীয় রাজনীতিতে নৈতিক দায় আর স্বয়ংক্রিয়ভাবে পদত্যাগে পরিণত হওয়ার রাজনীতিটা নেই। সরকার বলতে পারে প্রশ্নপত্র ফাঁস করেছে অপরাধ চক্র, তদন্ত করবে পুলিশ অথবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, দোষীদের শাস্তি হবে, পরীক্ষা পরিচালনার ব্যবস্থার সংস্কার করা হবে। কিন্তু মন্ত্রী নিজে তো আর প্রশ্নপত্র ফাঁস করেননি, অতএব তাকে সরানোর দাবিটা রাজনৈতিক, আইনি নয়। এই যুক্তি সম্পূর্ণ অযৌক্তিক নয়, যথেষ্ট যুক্তি আছে। কিন্তু পাল্টা প্রশ্নও আছে, কোনো মন্ত্রীর দায় কি শুধু ব্যক্তিগত অপরাধে সীমাবদ্ধ? তার অধীনস্থ ব্যবস্থায় বারবার বিপর্যয় ঘটলেও কি তিনি বলতে পারেন আমি নিজে তো প্রশ্নপত্র ফাঁস করিনি? মন্ত্রী যদি শুধু সাফল্যের কৃতিত্ব নেন কিন্তু ব্যর্থতার দায় না নেন, সেটা না নিয়ে অধস্তন কর্মীদের ওপর চাপিয়ে দেন, তাহলে সংসদীয় জবাবদিহি শব্দটার অর্থ কি? আর এই বিতর্কটাই আজকের আলোচনার মূল কেন্দ্রে আছে। চলুন ফিরে যাই 1956 সালে। লাল বাহাদুর শাস্ত্রী তখন ভারতের রেলমন্ত্রী। প্রথমে মেহবুবনগরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল, শাস্ত্রী পদত্যাগের প্রস্তাব দিলেন, প্রধানমন্ত্রী জওহরলাল তা গ্রহণ করলেন না। কয়েক মাস পরে তামিলনাড়ুতে আরও একটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল, শতাধিক মানুষের মৃত্যু হলো, শাস্ত্রী আবার পদত্যাগ করলেন। এবার কিন্তু নেহেরু তার পদত্যাগপত্র গ্রহণ করলেন। শাস্ত্রী ট্রেন চালাচ্ছিলেন না, তিনি সিগন্যাল দেখেননি, পরিচালনা করেননি, রেল লাইনের রক্ষণাবেক্ষণও তিনি ব্যক্তিগতভাবে করেননি। তবু তিনি কি বলেছিলেন দপ্তরের সর্বোচ্চ রাজনৈতিক দায়িত্ব তার পদত্যাগ গৃহীত হয়। পরবর্তী সময়ে এই ঘটনাটি ভারতের সংসদীয় ইতিহাসে নৈতিক দায় গ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে ওঠে। তবে এখানেও একটি সতর্কতা প্রয়োজন। শাস্ত্রীর যুগকে অতিরিক্ত রোম্যান্টিক করে দেখা উচিত নয়। তখন সংবাদ মাধ্যমের প্রকৃতি আলাদা ছিল, দলীয় রাজনীতির প্রতিযোগিতা আজকের মতো এত তীব্র ছিল না, সামাজিক মাধ্যম ছিল না, 24 ঘন্টার রাজনৈতিক প্রচার যন্ত্র ছিল না। তাই শাস্ত্রীর পদত্যাগকে তার ব্যক্তিগত নৈতিকতার নিদর্শন বলা যায়, কিন্তু সেটিকে এমন বাধ্যতামূলক নিয়মও বলা যায় না যে প্রতিটি দুর্ঘটনা বা প্রশাসনিক ব্যর্থতার পর মন্ত্রীকে সরে যেতে হবে। তবু শাস্ত্রীর নজির একটি প্রশ্ন রেখে যায়, ক্ষমতার সঙ্গে শুধু কর্তৃত্ব নয়, তার দায়ও থাকে নাকি, এই প্রশ্নটা রেখে যায়। আজকের সরকার হয়তো বলবে
শাস্ত্রীর পদত্যাগ তো দুর্ঘটনা বন্ধ করতে পারেনি, তারপরেও দুর্ঘটনা ঘটেছে। নীতিশ কুমারের কথায় আসি। 1999 সালে উত্তরবঙ্গের গাইসালে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ প্রাণহানি ঘটে। নীতিশ কুমার তখন অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী। তিনি নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেন। এখানেও তিনি দুর্ঘটনার প্রত্যক্ষ কারিগর ছিলেন না, কিন্তু রাজনৈতিকভাবে বলেছিলেন রেল মন্ত্রক আমার অধীন, দায় আমার। নীতিশ কুমারের এই পদক্ষেপকে অনেকেই লাল বাহাদুর শাস্ত্রীর নজিরের সঙ্গে মিলিয়ে দেখেন। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, নীতিশ কুমার তখন বিজেপির সদস্য ছিলেন না, তিনি এনডিএ জোটের শরিক সমতা পার্টির নেতা ছিলেন। জোট রাজনীতিতে একজন শরিক দলের নেতা পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্তৃত্ব ততটা প্রশ্নের মুখে পড়ে না, যতটা নিজের দলের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রীকে আন্দোলনের চাপে সরালে তাকে পড়তে হয়। অর্থাৎ নীতিশের পদত্যাগ ছিল নৈতিক পদক্ষেপ, কিন্তু তার রাজনৈতিক পরিপ্রেক্ষিত ধর্মেন্দ্র প্রধানের পরিস্থিতির সঙ্গে এক নয়। ধর্মেন্দ্র প্রধান বিজেপির দীর্ঘদিনের সংগঠক। তিনি শুধুই একটি মন্ত্রকের প্রশাসনিক প্রধান নন, তিনি দলের রাজনৈতিক সম্পদ। এই পার্থক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আরেকটি উদাহরণে আসি, এটি হলো এ রাজার পদত্যাগ। 2010 সালে দ্বিতীয় ইউপিএ সরকারের সময় টেলিকম মন্ত্রী ছিলেন এ রাজা। তাকে ঘিরে 2G স্পেকট্রাম বরাদ্দ বিতর্ক তীব্র হয়ে ওঠে, ঘুষের অভিযোগ ওঠে, বিরোধীরা সংসদ অচল করে দেয়, অডিট রিপোর্টে বিপুল সম্ভাব্য রাজস্ব ক্ষতির হিসাব সামনে আসে, সংবাদ মাধ্যমে প্রবল চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত এ রাজা পদত্যাগ করেন। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করেছিলেন এবং বলেছিলেন তিনি আইন মেনেই সমস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীকালে বিশেষ আদালতে এ রাজা এবং অন্য অভিযুক্তরা বেকসুর খালাস পান। ফলে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়, পদত্যাগ মানেই অপরাধ স্বীকার করে নেওয়া নয়। এ রাজার পদত্যাগ হয়েছিল প্রচণ্ড রাজনৈতিক চাপের মধ্যে, সেটা শাস্ত্রীর মতো নিখাদ নৈতিক দায়িত্ব গ্রহণ ছিল না। ইউপিএ সরকার বুঝেছিল এ রাজাকে রেখে দিলে সংসদ চালানো এবং সরকারের ভাবমূর্তি রক্ষা করা কঠিন হবে। এটা মনমোহন সিং সরকারের দুর্বলতা ছিল। আর এখানেই মোদী সরকারের সঙ্গে মনমোহন সরকারের মূল পার্থক্য। ইউপিএ বিরোধী চাপ, জোট সঙ্গীর চাপ এবং সংবাদপত্রের চাপ সামলে আপোষ করেছে। আর মোদী সরকারের রাজনৈতিক সংস্কৃতি আপোষ নয়, নিয়ন্ত্রণকে গুরুত্ব দেয়া। ইউপিএ ভাবত একজন মন্ত্রীকে সরিয়ে সরকারকে বাঁচানো যাবে, আর মোদী সরকার ভাবে একজন মন্ত্রীকে চাপের মুখে সরিয়ে দিলে সরকারের কর্তৃত্ব দুর্বল হয়ে যায়। এই দুই দৃষ্টিভঙ্গির পার্থক্য না বুঝলে ধর্মেন্দ্র প্রধানের প্রশ্নটি বোঝা যাবে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির একটি সুস্পষ্ট রাজনৈতিক বৈশিষ্ট্য রয়েছে। সরকারকে এমনভাবে উপস্থাপন করে নরেন্দ্র মোদীর সরকার যেন সিদ্ধান্তের কেন্দ্র একটাই এবং অভিন্ন। মন্ত্রীদের পৃথক রাজনৈতিক অস্তিত্ব এখানে খুব সীমিত। ওই জন্যই বলে না বারবার, বিজেপি সরকারের থেকে বড় প্রশ্ন, বড় নাম এই সরকারের হচ্ছে মোদী সরকার। সরকারের সাফল্য নরেন্দ্র মোদীর সাফল্য। আবার কোনো মন্ত্রীর প্রকাশ্য বরখাস্ত প্রধানমন্ত্রীর বরখাস্ত হওয়ার মতো, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ব্যর্থতা। ধর্মেন্দ্র প্রধানকে কে শিক্ষামন্ত্রী করেছেন? প্রধানমন্ত্রী। তাকে মন্ত্রিসভায় রেখেছেন কে? প্রধানমন্ত্রী। এখন আন্দোলনের চাপে তাকে সরানো হলে বিরোধীরা শুধু ধর্মেন্দ্র প্রধানের পরাজয় হয়েছে বলবে না, তারা বলবে নরেন্দ্র মোদী ছাত্রদের চাপের কাছে মাথা নত করেছেন। এবং নরেন্দ্র মোদীর ওই 56 ইঞ্চি বুকের ছাতি তখন সংকুচিত হয়ে যাবে। বিজেপি এই দৃশ্য তৈরি করতে চাইবে না। বিজেপির রাজনৈতিক ভাষায় সরকারকে দৃঢ় সিদ্ধান্ত নিতে সক্ষম এবং চাপ প্রতিরোধী সরকার হিসেবে দেখানো হয়। অর্থাৎ এই সরকার
56 ইঞ্চি বুকের পাটার সরকার। কৃষক আন্দোলন হোক, নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ হোক কিংবা অন্যান্য গণ আন্দোলন, সরকার সাধারণত তাৎক্ষণিক ব্যক্তিগত বলির পাঁঠা তৈরি করে সরকার বাঁচাতে চায়নি। কোনো নীতি বদলাতে হলেও সরকার নিজের সময় এবং নিজের ভাষায় তা করে। এই রাজনৈতিক কৌশলের একটি সুবিধা আছে, এতে সরকারকে দুর্বল দেখায় না, দেখায় সবল, প্রবল। এবার বলি ধর্মেন্দ্র প্রধান কেন গুরুত্বপূর্ণ। ধর্মেন্দ্র প্রধানকে শুধুই শিক্ষা মন্ত্রকের একটি মুখ হিসেবে দেখলে ভুল হবে। তিনি ওড়িশা থেকে উঠে আসা বিজেপির একজন অভিজ্ঞ নেতা, দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বিভিন্ন রাজ্যে নির্বাচনী ও সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সক্ষমতার সঙ্গে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার মূল্য শুধু তার মন্ত্রকের কাজ দিয়ে বিচার করা নয়। তিনি এমন একজন নেতা যাকে প্রয়োজনে নির্বাচনী ব্যবস্থাপনা, দলীয় সমন্বয় এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব দেয়া যায়। আরও একটি অঙ্ক আছে, ওড়িশায় বিজেপির রাজনৈতিক উত্থান দলের কাছে গুরুত্বপূর্ণ। সে রাজ্যের একজন বড় জাতীয় নেতাকে আন্দোলনের চাপে সরিয়ে দেয়া হলে রাজ্যের রাজনৈতিক সমীকরণেও খারাপ বার্তা যেতে পারে। তবে এর অর্থ এই নয় যে তিনি চিরস্থায়ীভাবে নিরাপদ। মোদী মন্ত্রিসভায় কাউকেই অপরিহার্য বলা যায় না, কিন্তু তাকে কখন সরানো হবে এবং কিভাবে সরানো হবে সেটা বিজেপি নিজের সিদ্ধান্ত হিসেবে দেখাতে চাইবে। আন্দোলনের স্লোগানের প্রত্যক্ষ ফল হিসেবে সেসব ব্যবস্থা বিজেপি নেবে না। এখনই সরালে বিজেপির 5টি রাজনৈতিক ক্ষতি। প্রথম ক্ষতি, আন্দোলনের বিজয় স্বীকার ধর্মেন্দ্র প্রধান এখন পদত্যাগ করলে আন্দোলনকারীরা বলবেন সরকার আমাদের দাবি মেনেছে। এটি আন্দোলনকে আরও শক্তি দেবে এবং অন্য বিষয়ে আন্দোলন করছে যারা তাদেরকেও দেখাবে, তাদের কাছে এই বার্তা দেবে যে যথেষ্ট চাপ তৈরি করতে পারলে কেন্দ্রীয় মন্ত্রীকে সরানো সম্ভব, বিজেপির মাথা নোয়ানো সম্ভব। এমন নজির বিজেপি তৈরি করতে চাইবে না। দ্বিতীয় ক্ষতি, রাহুল গান্ধীর হাতে রাজনৈতিক অস্ত্র তুলে দেয়া। রাহুল গান্ধী প্রকাশ্যে ধর্মেন্দ্র প্রধানের বরখাস্ত দাবি করেছেন। এখন তাকে সরালে কংগ্রেস বলবে সরকার বিরোধী নেতার বক্তব্যের সত্যতা এই সরকার মেনে নিয়েছে। বিজেপি রাহুল গান্ধীকে এমন সহজ রাজনৈতিক জয় দেবে না। তৃতীয় ক্ষতি, আন্দোলনের এই পর্যায়ে মন্ত্রীকে সরালে নতুন প্রশ্ন উঠবে, তাকে এতদিন রাখা হয়েছিল কেন? কেন এত হাঙ্গামা করবার সুযোগ দেয়া হলো? সরকার কি আগে সমস্যার গুরুত্ব বুঝতে পারেনি? অর্থাৎ বরখাস্ত এই সমস্যার সমাধান করলেও নতুন রাজনৈতিক সমস্যা এবং প্রশ্ন তৈরি করবে। চতুর্থত, প্রশ্নপত্র ফাঁস একটা বৃহত্তর অপরাধ চক্র, প্রশাসনিক গাফিলতি এবং প্রযুক্তিগত দুর্বলতার ফল। শুধু শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিলে সরকার বলতে পারে সমস্যার মূল চিকিৎসার বদলে একটা মুখ বদলানো হচ্ছে কেবল। তাই সরকার তদন্ত করবে, বলেছে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করবে, পরীক্ষা সংস্কার করবে, নিট পরীক্ষার ডিজিটাল পরীক্ষার ব্যবস্থা করবে, কঠোর আইনের পথে যেতে চাইবে। মনে রাখবেন, কেন্দ্র 2024 সালে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট কার্যকর করেছিল, যার উদ্দেশ্য ছিল সরকারি পরীক্ষায় সংগঠিত অনিয়ম ঠেকানো। কিন্তু আইন থাকলেই প্রয়োগ সবসময় সফল হয় না, এখানেও হয়নি। ফলে সামগ্রিকভাবে অন্য মন্ত্রীরা যথা আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা নেয়ার দাবিও উঠবে। বলা হবে কেন এইটা সাফল্যমণ্ডিত হয়নি এই আইন। পঞ্চম ক্ষতি, বিজেপির মন্ত্রীরা যদি মনে করেন সামাজিক মাধ্যমের চাপ বা রাস্তার আন্দোলনে তাদের পদ চলে যেতে পারে, তাহলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণেও সতর্কতা এবং ভীতি বাড়তে পারে। মোদী নেতৃত্ব সাধারণত মন্ত্রীদের এই বার্তাই দিতে চায়, আপনি নেতৃত্বের আস্থা হারালেই চলে যাবেন, বিরোধীদের দাবিতে আপনাকে সরানো হবে না। মন্ত্রীদের দেয়া এই ভরসাটা মন্ত্রীদের কাছে এটা সরকারের একটা বড় শক্তি। মন্ত্রীরা মনে করেন সরকার আমাদের পাশে। সুতরাং ধর্মেন্দ্র প্রধানকে সরানো হবে না, তাকে তাড়ানো হবে না, তাড়াবে না বিজেপি।
তাই আন্দোলন যতই তীব্র হোক না কেন সরকার আন্দোলনের মোকাবিলা করবে, কিন্তু সেটা করবে নমনীয়তার সঙ্গে। পুলিশ গুলি চালাবে না। আন্দোলনকারীদের দিক থেকে অনেক প্ররোচনা আসবে। অনেক পুলিশ আহত হয়েছে। আন্দোলনকারীরা বিভিন্ন তাদের নানা ভিডিও ছড়িয়ে এসেছে, বাজারে ছড়িয়ে এসছে, যে সেখানে তারা ছুরি ছোরা ইত্যাদি লাঠি নানা রকম অস্ত্র নিয়ে আসছে। তাহলেও পুলিশ সংযম থেকেছে। পুলিশ প্ররোচনায় পা দেয়নি, দেবে না। আর সেনা নামিয়ে আন্দোলনকারীদের হাতে অস্ত্রও তুলে দেবে না কেউ। নরেন্দ্র মোদীর ভবিতব্য তাই শেখ হাসিনার পথে যাবে না। আর এটাই আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন। এই আন্দোলন কি বিজেপি মন্ত্রিসভার পতন ঘটাতে পারে? আমার উত্তর না, কখনোই না। কারণ ভারত ওই বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো ছোট্ট দেশ নয়। এখানে একটা শক্ত সাংবিধানিক ব্যবস্থা চালু আছে। এখানে সেনাবাহিনী ব্যারাকে থাকে। ওয়াকার উজ্জামানের মতো রাজনীতিতে মাথা গলায় না। দেশের রাজনীতিতে ভারতের সেনার কোনো ভূমিকা নেই। সেনা কখনো ভারতে কোনো অভ্যুত্থান ঘটাতে পারেনি, পারে না, পারবে না, এবং তাদের সেই ইচ্ছা এবং সুযোগও নেই। সুতরাং বিজেপির সরকার থাকছে এবং থাকবে। কারো ক্ষমতা নেই এই সরকারকে হটানোর। তাই যত খুশি ওই মেটিকুলাস ডিজাইনের মতো ষড়যন্ত্র হোক না কেন, এই সরকার চলে যেতে পারে একমাত্র তখনই যদি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। সেই সম্ভাবনাও এখন সুদূর পরাহত। আর পার্লামেন্টে না হারাতে পারলে বিজেপির সরকার থাকবে সেই 2029 পর্যন্ত। এবং 2029-এর ভোটে যদি হারে তাহলেই বিজেপি চলে যাবে, সরকার আসবে না। কোনো রাস্তার আন্দোলন তা সে যত তীব্র হোক না কেন, যদি কয়েকশো বা কয়েক হাজার মানুষের মৃত্যু হয়, তাহলেও ভারতে কোনো ওয়াকার উজ্জামান জন্ম নেবে না, যে তার প্রধানমন্ত্রীকে মেরে ফেলার বা তাড়াবার ষড়যন্ত্রে লিপ্ত হবে। আমার বাংলাদেশের বন্ধুরা যারা খুব খুশি হচ্ছেন এই আন্দোলন দেখে এবং এই আন্দোলনে মোদী সরকারের পতনের ছবি দেখতে পাচ্ছেন, তাদের বলি মনে রাখবেন, ভারত আর বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির আসমান জমিন ফারাক। এবার তৃতীয় প্রশ্নের আলোচনায়। মোদী সরকারের পতন হয়েছে, যদি তর্কের খাতিরে মেনেও নিই এই কথা, তাহলে ক্ষমতার দখল কে নেবে? ভারতের সংবিধানে কেন্দ্রে রাষ্ট্রপতির শাসনের কোনো বিধান নেই। অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই। এখানে উচ্চাকাঙ্ক্ষী কোনো সেনাপ্রধান নেই। এখানে মোহাম্মদ ইউনূসের লেভেলের কোনো মার্কিন দালাল নেই। সুতরাং মোদিকে গায়ের জোরে হটিয়ে অন্য কোনো স্টপ গ্যাপ অন্তর্বর্তী মন্ত্রিসভা এখানে আসতে পারে না। এখানে বিজেপি মন্ত্রিসভা থাকবে পরের ভোট পর্যন্ত, এবং সেই ভোটে বিজেপি দেখবেন আরও বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। কে হবেন প্রধানমন্ত্রী সেদিন? মোদি না যোগী না অমিত শাহ, সেটা আমি ঠিক করব না। এই প্রসঙ্গে নাম উঠে আসছে হিমন্ত বিশ্ব শর্মারও, আমার তা মনে হয় না। আমার মনে হয় এখানে দুটো নাম সেখান থেকেই ঠিক হবে, এক যোগী আর এক অমিত শাহ, এর বাইরে আর কেউ নেই। আর সেটা ঠিক করবে বিজেপি আরএসএস। কিন্তু কথাটা হলো, ককরোচ পার্টি ও বিরোধীরা আন্দোলনের নামে যত হিংসা ছড়াবে, মানুষ তত ক্ষিপ্ত হবে এই বিরোধী শক্তির ওপর যারা দেশে অরাজকতা তৈরি করছে। এবং তার ফল কি? ফল বিজেপিকে আরো বেশি করে সমর্থন করা। আমার কথাগুলো লিখে রাখুন, পরে মিলিয়ে নেবেন। ধন্যবাদ।